আসলে এখানে অনেকগুলো বিষয় আছে আশিক ভাই। বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট এটা অনেক বেশি এটার জন্য দায়ী। আপনি খেয়াল করে দেখবেন যে বর্তমানে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অলরেডি বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় পূর্বের সরকারের যারা অপরাধী তারা কিন্তু এই সময়ের অনেককে তার হাতে পায়ে ধরে তাদের সাথে টাকা পয়সার মাধ্যমে ম্যানেজ করে তারা সেই অপরাধগুলো তারা কায়েম করেছে এবং তারা যারা অপরাধ করতে পারছে না তাদের অপরাধের জায়গাগুলো নতুন অপরাধীরা দখল করে নিচ্ছে। তার মানে কি এটা একটা সিস্টেমে পরিণত হচ্ছে। আমাদের যে পলিটিক্যাল ক্রাইমটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বলছিল যে এখানে জামিন পেয়ে যায়, এখানে মাদক সরবরাহকারী অ্যারেস্ট হচ্ছে কিন্তু মাদক যিনি মানে মূলত এটার সাথে মেইন হোতা যারা তারা অ্যারেস্ট হচ্ছে না। আবার যিনি সরবরাহকারী যখন অ্যারেস্ট হয় তখন যিনি গডফাদার তিনি কিন্তু তাকে ছাড়িয়ে নিয়ে আসছেন। সো এই জায়গায় রুট কজটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি না। এবং যে কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা বিশেষ করে বিভিন্ন ইনভেস্টিগেশন করি আমরা কিন্তু রুট কজ অ্যানালাইসিস করি বা অপরাধের ক্ষেত্রে এটা করা হয়। আমাদের নতুন সরকার গঠন করার পরে নতুন সরকারের কিছু কিছু ক্ষেত্রে এরকম রুট কজ অ্যানালাইসিস করার মতো কিছু বিষয়ে নজরদারিতে মানে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যে এই সেক্টরগুলো যেমন এখানে অপরাধ বিষয়টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো এই বিষয়গুলোর জন্য আমি মনে করি একটা গবেষণা টিম থাকা উচিত ছিল যারা এই সেক্টরটা নিয়ে কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি যে বিষয়ে কাজ করতেছেন পার্লামেন্টের অনেক বিষয় তিনি ব্যস্ত থাকেন, ফাইন, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে দেখেন অনেকগুলা সিআইডি আছে, পিআইবি আছে, অনেক কিছু। এত অর্গান তো আমার দরকার নেই, কিন্তু এতগুলো অর্গানে ডিসেন্ট্রালাইজড হয়ে সবগুলো অর্গান দুর্বল হয়ে গেছে। তার চেয়ে বরং একটা সময় শুধু যখন পুলিশ ছিল, যখন পুলিশের ডিবি ছিল না, সিআইডি ছিল না, পিআইবি ছিল না, তখন আরও বেশি পুলিশ অ্যাক্টিভ ছিল। তো আমার এতগুলো অর্গান করে লাভ হইল কি? আমি অর্গানগুলো করছি কি জন্য? এটা একটা অলঙ্কারণ হয়ে গিয়েছে, মানে এক ধরনের বিউটিফিকেশন। আপনি দেখবেন যে ওই আমাদের দেশে অপ্রয়োজনীয় কিছু কাজ করি। দেখবেন যে বর্তমানে অনেকের পুলিশ সহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন ডিপার্টমেন্টের গাড়িতে দেখবেন পিছনে একটা স্টার প্লেট থাকে। অনেকে জানেন এই স্টার প্লেটটা কেন। এই স্টার প্লেট কিন্তু নর্মালি একটা পুলিশের অফিসারের গাড়ির পিছনে থাকার কথা না। এইটা ছিল মূলত সেনা কর্মকর্তারা যারা ব্যাটেল ফিল্ডে যখন যুদ্ধ হবে তখন সেখানে যুদ্ধ চলাকালীন অবস্থা দূর থেকে একটা জেনারেলের গাড়ি আসলে চেনা যেত না, তখন ওই স্টার প্লেট দেখে বুঝতে পারতো যে ওইটা একজন ব্রিগেডিয়ার র্যাঙ্ক, দুইটা স্টার দেখলে মেজর জেনারেল র্যাঙ্ক। এইটা মূলত ব্যাটেল ফিল্ড কনসেপশন। সো আপনি সাধারণ ঢাকার রাস্তায় কেন স্টার প্লেট থাকবে? এটা তো কোনো মানে নেই। তার মানে হচ্ছে আমাদের মধ্যে স্টাইল জিনিসটা আমরা কপি করছি। বাংলাদেশে পুলিশ ডিপার্টমেন্ট দেখবেন যে সেনাবাহিনী কিছু জিনিসগুলো তারা কপি করছে, স্টাইল ফলো করছে, আবার সেনাবাহিনী কিছু লোকজন পুলিশের খারাপ জিনিসটা কপি করছে। তো আমাদের যেটা অনুসরণ করা নীতি আদর্শ সেটা আমরা অনুসরণ করছি না। আমাদের নিজেদেরকে গাম্ভীর্য বা আমাদের স্টাইল, আমাদের ভাবসাব এগুলো বৃদ্ধি করার জন্য যা দরকার, আমাদের টাকা পয়সা বৃদ্ধি করার জন্য আমাদের ব্যাংক লাগবে, আমাদের হসপিটাল লাগবে, মানে আমাদের নিজের সুযোগ সুবিধা বৃদ্ধি করছি। কিন্তু একটা বাহিনী বা একটা ডিপার্টমেন্টকে এটাকে যদি আপনি ফুলি অপারেশনাল করতে চান তার জন্য যা যা দরকার সে বিষয়ে আমাদের মনোযোগ নেই এই জায়গাটাতে। এবং সহযোগিতা কারা করছে? পলিটিক্যাল পার্সন। তারা কিভাবে করে? এই পুলিশ বাহিনীতে যেমন ধরেন তারা সিসি ক্যামেরা কিনবে, এটার মধ্যে একটা ধান্দা আছে। ওই সিসি ক্যামেরা এমনভাবে ক্রয় করা হবে যাতে এখানে একটা বাণিজ্য করা যায়। অস্ত্র আনবে, এখানে কোনো ইনভেস্টিগেশন ইকুইপমেন্ট আনবে, ফরেন্সিক অ্যানালিসিস জন্য ইকুইপমেন্ট আনবে, এখানেও ব্যবসা। তারপরে আপনি দেখবেন এখানে বাজেট করা হয়। দেখবেন যে বাংলাদেশে এটা পুলিশ সহ বিভিন্ন ডিপার্টমেন্টে বাজেটটা কিভাবে করবে? 500 কোটি টাকার একটা বাজেট করতে হবে। মানে কি কি লাগবে তা না, 500 কোটি টাকার বাজেট যদি আমি করতে তাহলে আমি 200 কোটি টাকা ইনকাম করতে পারবো, 300 কোটি টাকা খরচ হবে। তাহলে এই 500 কোটি টাকা এক্সপেন্ডিচার কি দেখাবো? ঠিক আছে, তোমরা 5000 ক্যামেরার একটা তৈরি করো। ক্যামেরা কোথায় লাগবে? এখন ঢাকা সিটিতে কি 500 ক্যামেরা হবে না, তাহলে সারা বাংলাদেশে করো। তার মানে কি আপনি স্কোপ তৈরি করছেন, খরচ কোথায় কোথায় দেখানো যাবে। এই খরচ দেখানোর স্কোপ ক্রিয়েট করার মাধ্যমে আপনার দুর্নীতিটা বাড়ছে এবং কাজের কাজ কিছু হচ্ছে না। অথচ আমাদের দেশে বাজেটটা কীরকম হওয়া উচিত ছিল? আগে হিসাব করা হবে এবং এই জায়গায় ব্যবসায়ী বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে প্রেজেন্টেশন দেওয়া ঠিক না। করা হয় কি, পুলিশ ডিপার্টমেন্ট সব বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে আমাদের ডিপার্টমেন্ট এই কাজটা করা হবে, তোমরা একটা প্রেজেন্টেশন দাও। তারা যখন প্রেজেন্টেশন দিবে সেই প্রেজেন্টেশন তারা উল্লেখ করে দিবে এখানে এই জিনিসগুলো যদি স্যার আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ডিপার্টমেন্ট সুন্দর হবে। এবং উনি এমন সব জিনিসগুলো ওখানে তুলে ধরবে যেই বিষয়গুলো ক্রয় করতে গেলে শত শত কোটি টাকা লাগবে। এটা তো তার কাজ না। এখানে কাজ করবে পুলিশ ডিপার্টমেন্ট হোক, সেনাবাহিনী হোক, র্যাব হোক, তাদের কনসার্ন স্পেশালিস্ট যিনি, ডোমেইন এক্সপার্ট যিনি, তিনি ওই বিষয়টা নিয়ে কথা বলবেন, ওই বিষয় নিয়ে প্রেজেন্টেশন দিবেন। তিনি বলবেন এখানে এই জিনিসগুলো লাগে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, আপনার বুয়েট হোক, বিভিন্ন জায়গায় এক্সপার্ট যারা তাদেরকে ডেকে এনে তাদেরকে দিয়ে দরকার একটা অ্যাসেসমেন্ট করাবে, রুট কজ অ্যানালাইসিস করবে। তারপরে সেখানটার বাজেট পেশ করার জন্য সেটাকে আবার বিভিন্নভাবে লেয়ারে চেক করবে। তখন অপরাধ
অটোমেটিক্যালি দমন হবে। আপনি অপরাধ দমন করার নামে যখন ইকুইপমেন্ট কিনবেন সেখানেও তো আপনি অপরাধ করতেছেন। সর্বক্ষেত্রে আমার এই বিষয়গুলো ঢুকে যাচ্ছে এবং এখানে দেখবেন সব জায়গায় পলিটিক্যাল কানেকশন আছে। এবং দেখেন তারেক রহমান যত সৎ হোক লাভ নেই, একটা সংসারে পিতা যত অনেস্ট হোক না কেন তার সন্তানটা কি দুর্নীতিবাজ হয় না? এবং দেখবেন যে একটা সময় গ্রামের গরিব পিতা তিনি কষ্ট করে সন্তানকে সচিব বানিয়েছেন, সন্তান সচিব হওয়ার পরে তিনি গ্রামে যাচ্ছেন না, পিতা গ্রাম থেকে তিনি শহরে আসছেন, শহরে বাড়ি গাড়ি করে ওই পিতা আবার ওই সচিব পিতা তার সন্তানকে আবার পাঠাবেন লন্ডন। তার মানে কি আমি গ্রাম থেকে আমার সম্পদটাকে পাঠাচ্ছি লন্ডন বা আমি পাঠাচ্ছি অস্ট্রেলিয়া বা আমেরিকা, কিন্তু আমার গ্রামের সম্পদ গ্রামে যাচ্ছে না। এই জিনিসগুলো দূর করতে হবে। এখন ওই সচিব যদি বাবার কাছ থেকে যিনি পারিবারিক যে শিক্ষা পেয়েছেন, দেশপ্রেম পেয়েছেন, তিনি তার সন্তানকে ওই দেশপ্রেম পারিবারিক শিক্ষা দিচ্ছেন না, তিনি তার সন্তানকে ইংলিশ মিডিয়াম হোক যেখানে হোক এমন সব জায়গায় পড়াশোনা করাবেন, তার টার্গেট থাকে আমার ছেলে যেতে হবে ম্যাসাচুসেটসে বা আমার ছেলে মেলবোর্নে যাবে। এইগুলো করার কারণে তাদের মধ্যে তখন টাকার বৈষয়িক চাহিদাটা বেড়ে যায়। এই বৈষয়িক চাহিদা মেটানোর জন্য তখন তারা করাপ্টেড হয়। এবং এখানে যত বাংলাদেশের এই যে এখন যারা মন্ত্রী হয়েছে এতদিন তারা খারাপ অবস্থায় ছিল, দেখবেন যে আপনি খোঁজ নিয়ে দেখবেন এরা অনেক খারাপ অবস্থা গত 17 বছর পার করছে, কিন্তু এখন খোঁজ নিয়ে দেখবেন যে মিনিস্টার হওয়ার সাথে সাথে সচিব হওয়ার সাথে সাথে দেখবেন যে এখন স্কলাস্টিকায় অথবা আইএসডিতে অথবা আমেরিকান ইন্টারন্যাশনাল বাচ্চা ভর্তি করে দিয়েছে। সো এইগুলোর এখন থেকে চেক ব্যাক করা দরকার যে কারা কারা কি কি পরিবর্তন ঘটতেছে। সে আগের তুমি 17 বছর এইভাবে চলছো, ঠিক আছে তুমি দেশের কল্যাণ কাজ করো, কিন্তু তোমার এখন নিজের অবস্থানগত এত পরিবর্তন কেন হবে? সাথে সাথে আপনার সেই আপনার কি বলে কেরানীগঞ্জের বাসা চলে গেছে গুলশানে, কেন? তুমি আগে ওখানে ছিলা, ঠিক আছে তুমি 2000 স্কোয়ার ফিটের বাসায় ছিলে, এখন 2500 নাও, কিন্তু সাথে সাথে আপনার এখন ডুপ্লেক্স বাড়ি তার প্রয়োজন হয়ে গেলো কেন? এই যে বিষয়গুলো প্রধানমন্ত্রী এইগুলো আমি মনে করি চেক করা উচিত। তিনি একা সৎ হয়ে কিছুই করতে পারবে না, খাল খনন সূচি কোনো কাজে আসবে না যদি খাল খননের প্রপার ইউজেসটা না হয়, ঠিক মতো ওখানে কৃষকরা যদি না ফিরে। আপনি গ্রামে অনেক, আমি নিজে গিয়েছি, আমার গ্রামে আমি নিজে কষ্ট করে একটা বাড়ি করেছি, সেখানে আমি প্রায় সময় আমি ওই ক্ষেতগুলো আশেপাশে প্রতিবেশী দেখতে যাই, দেখা যায় মরিচ পেকে পড়ে যাচ্ছে, তোলার মানুষ নেই, ধান পেকে আপনার পড়ে গিয়েছে, ধান কাটার মানুষ নেই। একজন কৃষক, সে আমার প্রতিবেশী, তিনি বলছিলেন যে তারা 2 ভাই মিলে আপনার আর 200 মনের মতো ধান হয়েছে, তারা 2 ভাই কষ্ট করে এটা করেছে, একটা শ্রমিক তারা খুঁজে পায়নি। তো এভাবে তো চলতে পারে না। আপনি আরেকটা বিষয় হচ্ছে, আপনি এখন বলবেন যে আমার এক ভাই পাশে বলছিল একটা কথা যে গার্মেন্টসের শ্রমিক পাওয়া যাচ্ছে না, এখানে ওখানে পাওয়া যাচ্ছে না। একটা বিষয় হচ্ছে কি, দেখেন আপনি যখন এসির বাতাস খাবেন তখন কিন্তু বাইরে আপনার কাজ করতে ইচ্ছা করবে না, কায়িক পরিশ্রম করতে ইচ্ছা করবে না, আপনার স্কিনে ঠান্ডা বাতাস লাগার পরে গরম বাতাসটা নিতে পারবে না। এজন্য আপনাকে খেয়াল করতে হবে যে ঠান্ডা বাতাসটা আমার শরীরে লাগানো যাবে না যদি আমার গরম বাতাস লাগাইতে হয়। সো গ্রামের এই রিক্সাওয়ালা যারা ভ্যান চালায়, অটোরিক্সা চালায়, তারা রাস্তা দিয়ে খুব জোরে স্পিডে ভ্যানটা ছেড়ে দেয় এবং হাওয়া খেতে থাকে, আর সে মনে করে আমি তো ধান খেতে গেলে আমার তো এখন ঘাম ঝরবে, আর আমি যদি এখানে অটোরিক্সাটা অন করি আমার ভাড়া আসে, গায়ে বাতাস লাগে। সো এই যে কমফোর্ট জোন, এই কমফোর্ট জোনটা হচ্ছে সবচেয়ে বেশি দায়ী